হ্যালো অ্যান্ড ওয়েলকাম। তোমরা দেখছো টার্গেট বায়োলজি। আমরা এনসিইআরটি বাংলাতে কনভার্ট করে যে সিরিজ আনছি, সঙ্গে সঙ্গে ইম্পর্টেন্ট লাইনগুলো যেগুলো নিচের ক্ষেত্রে কোশ্চেন থাকে, সেই কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করছি। তোমরা যারা রেগুলার এই সিরিজ ফলো করছো তারা সবই জানো, আর যারা নতুন দেখছো তাদেরকে বলবো প্লে লিস্টটা একটু ফলো করো। গোটা 11-12 কভার করা আছে। নিট, জেন পাস, এগ্রিকালচার সমস্ত জায়গায় কিন্তু কভার করে রয়েছে। 600-র ওপর ভিডিও অলরেডি আপলোড করা হয়ে গেছে চ্যানেলে, তোমরা একটু দেখে নাও। আর আজকের আলোচনার যে বিষয়বস্তু আমাদের সেটা হলো ক্লাস 11-এর, এটাই চলছে কন্টিনিউ, ক্লাস 11-এর ইউনিট অফ লাইফ যে 3 নম্বর চ্যাপ্টারটা রয়েছে, 3 নম্বর ইউনিটের যে ফার্স্ট চ্যাপ্টার রয়েছে সেল, তার টপিক সেল ওয়াল এবং সেল মেমব্রেন, যেটা এনসিইআরটির 129 থেকে 132 পাতায় রয়েছে। সেই জায়গাটুকু নিয়ে আজকে আমরা আলোচনা করব এই ভিডিওতে। রয়েছে ইউক্যারিওটিক সেল, পেজ নাম্বার বলা আছে 129 আছে, তোমরা একটু দেখে নাও বই খুলে। দ্য ইউক্যারিওটস ইনক্লুড অল দ্য প্রোটিস্ট, প্ল্যান্টস, অ্যানিমালস অ্যান্ড ফাঞ্জাই। ইউক্যারিওটিক সেল কাদের বলা হচ্ছে? সমস্ত প্রোটিস্টা মেম্বার গ্রুপের, মানে প্রোটিস্টা গ্রুপের যে মেম্বার রয়েছে তারা, সমস্ত উদ্ভিদ, সমস্ত প্রাণী এবং ফাঙ্গাই আর ছত্রাক, এদেরকে নিয়ে ইউক্যারিওটিক সেল রয়েছে। আমরা হোয়াইটেকারের ক্লাসিফিকেশন যদি ফলো করি সেখানেও জানবো আমরা মোনেরার পর থেকে, মানে মোনেরা প্রোক্যারিওটিক সেল, তারপরে প্রোটিস্টা, ফাঞ্জাই, প্ল্যান্টস মানে প্ল্যান্টি অ্যান্ড অ্যানিমেলিয়া, এই 4টি গ্রুপ কিন্তু ইউক্যারিওটিক সেলের মধ্যে পড়ে। ইন ইউক্যারিওটিক সেলস there is an extensive compartmentalization of cytoplasm through the presence of the membrane bound organelles. এই যে ইউক্যারিওটিক সেলের মধ্যে যে সাইটোপ্লাজম রয়েছে, সেই সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন ধরনের মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার থাকছে এবং যেগুলোকে নিয়ে আমরা পরবর্তী সময়ে আলোচনা করব। ইউক্যারিওটিক সেল প্রসেস অ্যান অর্গানাইজড নিউক্লিয়াস উইথ এ নিউক্লিয়ার এনভেলপ। ইউক্যারিওটিক সেলের ইউক্যারিয়ন, ইউ মানে ট্রু বা আদর্শ, আর ক্যারিয়ন মানে নিউক্লিয়াস। তাহলে ট্রু নিউক্লিয়াস থাকার ব্যাপার এখানে রয়েছে, এবং সেই ট্রু নিউক্লিয়াসের যে বিষয় রয়েছে সেখানে নিউক্লিয়ার এনভেলপ থাকছে। তাহলে অর্গানাইজড নিউক্লিয়াস থাকছে, মানে নিউক্লিয়াসের যে 4টে পার্ট সেগুলো থাকছে, সঙ্গে নিউক্লিয়ার এনভেলপও তার মধ্যে রয়েছে। ইন অ্যাডিশন, এছাড়াও ইউক্যারিওটিক সেলস হ্যাভ এ ভ্যারাইটি অফ কমপ্লেক্স লোকোমোটরি অ্যান্ড সাইটোস্কেলেটাল স্ট্রাকচার। ইউক্যারিওটিক সেলের আরও কিছু লোকোমোটরি এবং সাইটোস্কেলেটাল স্ট্রাকচার রয়েছে, যেগুলো তাদের গমনের ক্ষেত্রে এবং বিভিন্ন ধরনের ফাংশনকে প্লে করছে। দেয়ার জেনেটিক মেটেরিয়াল ইজ অর্গানাইজড ইন্টু ক্রোমোজোম। ইউক্যারিওটিক সেলে ক্রোমোজোম ফর্ম হয়, তাদের জেনেটিক মেটেরিয়ালটা একটা অর্গানাইজড ফর্ম্যাটে আসে, যাকে আমরা ক্রোমোজোম বলি। বিভিন্ন ফেজে, মানে সেল ডিভিশনাল ফেজে এবং যে ইন্টারফেজ, সেই জায়গায় ক্রোমাটিন ফাইবার এবং ক্রোমোজোমের মধ্যে একটা কনভারসেশন চলে, সেটা আমরা পরবর্তী সময়ে আলোচনা করব। এখানে বাংলাতে কনভার্ট করা আছে, একদম লাইন বাই লাইন যারা পড়তে চাইছে তারা এখানে বাংলাতে পেয়ে যাবে। তোমরা অবশ্যই এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে রয়েছে সেই পিডিএফ ফাইল থেকে তোমরা সেটা দেখে নিতে পারো। আর যারা অনলাইন ক্লাস করতে চাইছো তাদের জন্য সুযোগ রয়েছে, তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রয়োজনে হোয়াটসঅ্যাপ করতে পারো, হাই হ্যালোর জন্য করো না। আর এই আর কি, ডেসক্রিপশন বক্সে অনেক লিঙ্ক দেওয়া আছে, দেখো, ফলো করো, বিভিন্ন জিনিসপত্র পেয়ে যাবে, অনেকেই খোঁজে, সেগুলো তোমরা এখানে পেয়ে যাবে। এরপর কি বলছে? অল ইউক্যারিওটিক সেলস আর নট আইডেন্টিক্যাল। সমস্ত ইউক্যারিওটিক সেল একরকম এমন কিন্তু নয়। সমস্ত ইউক্যারিওটিক সেল একরকম নয়, আলাদা আলাদা রয়েছে। যেমন প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমাল সেলস আর ডিফারেন্ট অ্যাজ দ্য ফর্ম অফ প্রসেস সেল ওয়ালস, প্লাস্টিড অ্যান্ড এ লার্জ সেন্ট্রাল ভ্যাকুয়াল। মানে উদ্ভিদ কোষ প্রাণী কোষ থেকে আলাদা, তার কারণ উদ্ভিদ কোষের ক্ষেত্রে সেল ওয়াল রয়েছে, প্লাস্টিড রয়েছে, একটা বড় একটা ভ্যাকুয়াল রয়েছে, কেন্দ্রীয় একটি ভ্যাকুয়াল কিন্তু রয়েছে। হুইচ আর অ্যাবসেন্ট ইন অ্যানিমাল সেলস, যেটা অ্যানিমাল সেলে অ্যাবসেন্ট রয়েছে। অন দ্য আদার হ্যান্ড, অ্যানিমাল সেলস হ্যাভ সেন্ট্রিওলস হুইচ আর অ্যাবসেন্ট ইন অলমোস্ট অল প্ল্যান্ট সেলস। আবার অ্যানিমাল সেলে সেন্ট্রিওল রয়েছে, যেটা প্ল্যান্ট সেলে, প্রায় প্রত্যেকটি প্ল্যান্ট সেলে অ্যাবসেন্ট রয়েছে, যেটা 8.3 ফিগারে দেখানো হয়েছে। নিচে আছে ফিগারটি, আমরা আসছি সেই ফিগারে। তার মানে বিষয় হলো, এখান থেকে ইম্পর্টেন্ট লাইন হিসেবে আমরা পাচ্ছি সেল ওয়াল, প্লাস্টিড আর লার্জ সেন্ট্রাল ভ্যাকুয়াল, এটা রয়েছে প্ল্যান্ট সেলের ক্ষেত্রে, আমরা প্রত্যেকেই জানি। আর সেন্ট্রিওল থাকছে অ্যানিমাল সেলের ক্ষেত্রে, এটাও আমরা জানি। সুতরাং এই দুটো জায়গাকে আমরা নিটের জন্য একটু মার্ক করে রাখবো। বাকি তো যেমন আমরা পড়ছি তেমন আমরা কন্টিনিউ করব। এখানে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের ছবি দেওয়া রয়েছে,
তোমরা তোমাদের বই থেকে তোমরা এটা ফলো করে নিতে পারো। লার্জ সেন্ট্রাল ভ্যাকুয়াল এখানে দেওয়া রয়েছে, দেখো কোষ গহ্বর, এটি একটা বড় কোষ গহ্বর রয়েছে উদ্ভিদ কোষের ক্ষেত্রে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে দেখো উপরে উদ্ভিদ কোষের ছবি দেওয়া আছে, হ্যাঁ উদ্ভিদ কোষের ক্ষেত্রে রয়েছে। আর এবং এর পরবর্তী জায়গায় এখানে গোটা উদ্ভিদ কোষের যা যা থাকে আর কি সবই দেওয়া রয়েছে, যেমন প্লাজমোডেসমাটা দেওয়া রয়েছে, পাশাপাশি সেলের কানেকশন, মাইক্রোটিউবুলস দেওয়া রয়েছে, হ্যাঁ পারক্সিজোম, সাইটোপ্লাজম, ক্লোরোপ্লাস্ট, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, কোষ প্রাচীর, কোষ পর্দা, নিউক্লিয় পর্দা সবই রয়েছে। এখানে একটি জায়গা আমি বলে রাখবো, লাইসোজোম। হ্যাঁ তোমরা জানো উদ্ভিদ কোষের ক্ষেত্রে লাইসোজোম থাকে না, এখানে লাইসোজোমের ছবি দেওয়া আছে এনসিইআরটিতে। স্পেরোজোম থাকার কথা অ্যাকচুয়ালি, এবার দেওয়া রয়েছে, একবার দেখে রাখবে তোমরা, জাস্ট এইটুকুই বলবো আমি। আর বাকি ছবি এখান থেকে ভালো করে দেখে নেবে, তোমরা এনসিটি বই আছে তোমাদের কাছে, কোনো অসুবিধা হবে না। পাশাপাশি এখানে প্রাণীকোষের ছবি দেওয়া রয়েছে এবং প্রাণীকোষের ক্ষেত্রে যা যা থাকে সেই জায়গায় লাইসোজোম থাকার ব্যাপারটা রয়েছে, সেন্ট্রিওল থাকার যে ব্যাপারটা রয়েছে, এই জায়গাগুলো কিন্তু থাকছে, একটু ভালো করে ছবিগুলো দেখে নেবে। লেট আস নাও লুক অ্যাট individual cell organelles to understand their structure and function. চলো এবার দেখা যাক যে বিভিন্ন রকমের যে সেল অর্গানেল রয়েছে তাদের কী রকম গঠন এবং তারা কি ফাংশন প্লে করে সেই জায়গাগুলো নিয়ে আমরা আলোচনা করব। সেল মেমব্রেন, কোষ পর্দা। এখানে প্রথম কোষ পর্দা দেওয়া আছে, তারপরে কোষ প্রাচীর দেওয়া আছে এনসিইআরটিতে, ঠিক যেমন করে দেওয়া আছে আমরা কিন্তু সেইভাবেই এখানে আলোচনা করব। দ্য ডিটেল স্ট্রাকচার of the membrane was studied only after the advent of the electron microscope in 1950s. সেলের মধ্যে যে সমস্ত সেল অর্গানেলস আছে, এখানে আমরা প্লাজমা মেমব্রেনের কথা বলছি, সেই প্লাজমা মেমব্রেনের ক্ষেত্রে ডিটেল স্টাডি ইলেকট্রন মাইক্রোস্কোপ আবিষ্কার হওয়ার পর 1950-এ কিন্তু ডিটেলসটা জানা যাচ্ছে। Meanwhile, chemical studies on the cell membrane, especially in human red blood cells বা RBC, enabled the scientists to deduce the possible structure of plasma membrane. তাহলে এখানে বিভিন্ন কোষ পর্দা সম্পর্কে বিভিন্ন স্টাডি করা হয়েছে, বিশেষত মানুষের যে লোহিত রক্তকণিকা তার যে কোষ পর্দার গঠন, এই কোষ পর্দার গঠন কিন্তু বিজ্ঞানীদের অন্যান্য কোষ পর্দার গঠন সম্পর্কে জানতে ব্যাপকভাবে সাহায্য করেছে। মানে হিউম্যান রেড ব্লাড সেলের যে প্লাজমা মেমব্রেন, সেই প্লাজমা মেমব্রেনে বিশেষত কোষ পর্দার গঠন কিন্তু স্টাডি করা হয়। দিস স্টাডিজ শোড দ্যাট দ্য সেল মেমব্রেন ইজ কম্পোজড অফ লিপিডস দ্যাট আর অ্যারেঞ্জড ইন এ বাইলেয়ার। এই যে কোষ পর্দার গঠন সম্পর্কে যে স্টাডি বা যে অধ্যয়ন করা হয়, সেই অধ্যয়নে লিপিডের যে বাইলেয়ার, হ্যাঁ সেই বাইলেয়ার সম্পর্কে এখানে কিন্তু একটি তথ্য দেওয়া হয়েছে। মানে সেল মেমব্রেন যে লিপিডের বাইলেয়ার দ্বারা তৈরি সেটা কিন্তু এই স্টাডিতে জানা যাচ্ছে। অলসো দ্য লিপিডস আর অ্যারেঞ্জড উইদিন দ্য মেমব্রেন উইথ দ্য পোলার হেড টুয়ার্ডস দ্য আউটার সাইড অ্যান্ড দ্য হাইড্রোফোবিক টেলস টুয়ার্ডস দ্য ইনার পার্ট। দেখো প্লাজমা মেমব্রেনের যদি আমরা গঠন দেখি, তাহলে সেই প্লাজমা মেমব্রেনের গঠনে কীরকম হবে, এখানে একটু স্পেস রয়েছে আমরা দেখাই, তাহলে এরকমের পোলার এন্ড আর নন পোলার এন্ডই তৈরি হয় লিপিডের বাইলেয়ারটা। তাহলে এখানে পোলার এন্ড রয়েছে এটা, আর এখানে নন পোলার এন্ড রয়েছে এটা। তাহলে পোলার এন্ডগুলো হলো হাইড্রোফিলিক ইন নেচার, জলাকর্ষী, জলের কাছাকাছি থাকতে পছন্দ করে, এদিকেও কিন্তু তাই। অ্যাকচুয়ালি আমরা জানি PLLP, প্রোটিন লিপিড, লিপিড প্রোটিন, সেই লিপিডের বাইলেয়ারের কথা এখানে কিন্তু বলা হচ্ছে। তাহলে এখানে যে লেজের মতো যে অংশ রয়েছে, ফসফোলিপিডের ক্ষেত্রে লেজের মতো অংশ রয়েছে, সেটা হলো হাইড্রোফোবিক ইন নেচার, যেটা কিন্তু ইনার সাইডে রয়েছে। আর আউটার সাইড মানে কিন্তু বোথ সাইড বলা হচ্ছে, হ্যাঁ বাইরের দিকে মুখ করে রয়েছে পোলার এন্ড, যেগুলো কিন্তু হাইড্রোফিলিক ইন নেচার, জলাকর্ষী। এবং যারা কিন্তু বাইরের দিকে যদি আমরা আউটার সাইড বলি, মানে সেলের আউটার সাইড বলি, এটা হচ্ছে, আর ভিতর দিকে যদি আমরা সাইটোপ্লাজমা বলি, দুদিকেই কিন্তু জল থাকছে, আর সেই জন্য জলের কাছাকাছি থাকতে পারে এমন এন্ডগুলো কিন্তু বাইরের দিকে রয়েছে, আর যেগুলো জলের থেকে একটু বিপরীতে থাকতে পছন্দ করে ফ্যাটি অ্যাসিডের চেনগুলো, সেগুলো কিন্তু ভেতর দিকে রয়েছে। তো এই ব্যাপারটা কিন্তু এখান পর্যন্ত বলা রয়েছে। দিস এনশিওরস দ্যাট দ্য নন পোলার টেলস অফ স্যাচুরেটেড হাইড্রোকার্বনস ইজ প্রোটেক্টেড ফ্রম দ্য অ্যাকুয়াস এনভায়রনমেন্ট। এই স্ট্রাকচারটা এটাই সিকিউর করে যে হাইড্রোফোবিক টেল যেটা, সেটা কিন্তু ইনার পার্টে রয়েছে,
যাতে তাকে জল থেকে দূরে রাখা যায়। বা অ্যাকোয়াস এনভায়রনমেন্ট, এই যে বললাম সাইটোপ্লাজমের দিকেও কিন্তু জলের উপস্থিতি এবং আউটার সাইডেও কিন্তু জলের উপস্থিতি, তাহলে এই দুটো জায়গাতে অ্যাকোয়াস যে এনভায়রনমেন্ট রয়েছে, জলজ একটা পরিবেশ রয়েছে, এই পরিবেশ থেকে এই স্যাচুরেটেড হাইড্রোকার্বনসের যে টেল রয়েছে, এই লেজগুলো, এগুলোকে কিন্তু বাঁচাতে সাহায্য করছে, যেটা 8.4 ফিগারের পরবর্তীতে রয়েছে। দ্য লিপিড কম্পোনেন্ট অফ দ্য মেমব্রেন মেনলি কনসিস্ট অফ ফসফোগ্লিসারাইডস। তাহলে ফসফোগ্লিসারাইডস দিয়ে তৈরি রয়েছে, যেমন ফসফোলিপিডের কথা বলছিলাম, এই লিপিডের মেমব্রেন কিন্তু ফসফোগ্লিসারাইড দ্বারা গঠিত। আচ্ছা, later biochemical investigation clearly revealed that the cell membranes also processed protein and carbohydrates. পরবর্তীকালে জৈব রাসায়নিক বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। পরবর্তীকালে যে সমস্ত জৈব রাসায়নিক পরীক্ষা হয়, তো সেখানে মেমব্রেনের মধ্যে যে বিভিন্ন ধরনের প্রোটিন এবং কার্বোহাইড্রেট উপস্থিত রয়েছে সেই সম্পর্কে কিন্তু আরও ভালোভাবে জানা যায়। দ্য রেশিও অফ প্রোটিন অ্যান্ড লিপিডস ভ্যারিজ কনসিডারেবলি ইন ডিফারেন্ট সেল টাইপস। বিভিন্ন সেলের ক্ষেত্রে বিভিন্ন ধরনের যেই প্রোটিন এবং লিপিডের যে রেশিও, সেগুলো বিভিন্ন ধরনের হয়, সেটাও কিন্তু পরবর্তীকালে জানা যায়। ইন হিউম্যান বিংস দ্য মেমব্রেন অফ দ্য এরিথ্রোসাইট হ্যাজ অ্যাপ্রক্সিমেটলি 52% প্রোটিন অ্যান্ড 40% লিপিড। মানে এই আগে যেমন বলা হচ্ছিল যে এরিথ্রোসাইটের ক্ষেত্রে বা আরবিসির ক্ষেত্রে যে মেমব্রেনের স্টাডি করা হচ্ছে, তাতে 52% প্রোটিন রয়েছে এবং 40% লিপিডের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এটা কিন্তু পার্টিকুলারলি এরিথ্রোসাইটের ক্ষেত্রে বলা হচ্ছে বা আরবিসির ক্ষেত্রে বলা হচ্ছে। অন্যান্য বিভিন্ন সেলের ক্ষেত্রে তার যে প্লাজমা মেমব্রেন, তাতে কিন্তু প্রোটিন এবং লিপিডের রেশিওটা আলাদা আলাদা হয়। ডিপেন্ডিং অন দ্য এজ অফ দ্য extraction, membrane proteins can be classified as integral or peripheral. দেখো এখানে প্রোটিন যে উপস্থিতি, প্রোটিনের নিষ্কাশনের যে সুবিধা রয়েছে, হ্যাঁ, প্লাজমা মেমব্রেন থেকে, সেখানে কিন্তু দুই ধরনের প্রোটিন এখানে পাওয়া যায়। একটা হলো ইন্টিগ্রাল প্রোটিন, আর একটা হলো এক্সটার্নাল প্রোটিন। তাহলে এখানে ইন্টিগ্রাল প্রোটিন রয়েছে, সঙ্গে সঙ্গে কিন্তু এক্সটার্নাল বা পেরিফেরাল প্রোটিন কিন্তু এখানে রয়েছে। পেরিফেরাল প্রোটিনস লাইজ অন দ্য সারফেস অফ মেমব্রেন, while the integral proteins are partially or totally buried in the membrane. পেরিফেরাল প্রোটিন যেগুলো, সেগুলো কিন্তু সেলের যে প্লাজমা মেমব্রেন রয়েছে তার কিন্তু সারফেস এরিয়া জুড়ে রয়েছে, মানে পৃষ্ঠীয় তল বরাবর কিন্তু পেরিফেরাল প্রোটিনগুলো রয়েছে। আর সেখানে ইন্টিগ্রাল যে প্রোটিন রয়েছে, অন্তস্থ প্রোটিন যেগুলো রয়েছে, সেগুলো কিন্তু কোষ পর্দার মধ্যে সম্পূর্ণভাবে বা আংশিকভাবে নিমজ্জিত করে রয়েছে। তার মানে ইন্টিগ্রাল প্রোটিনগুলো এখানে যে লিপিডের বাইলেয়ার দেখাচ্ছিলাম তার মাঝে মাঝে রয়েছে, এবং পেরিফেরাল প্রোটিনগুলো সেগুলো কিন্তু আংশিকভাবে হতে পারে বা সম্পূর্ণভাবে হতে পারে, যেগুলো কিন্তু নিমজ্জিত অবস্থায় রয়েছে। এখানে সেই ছবি এখানে দেওয়া রয়েছে। ফসফোলিপিডের গঠন 2D 3D দুটোই একসঙ্গে দেখানোর চেষ্টা করা হয়েছে। এখানে ফসফোলিপিডের যে পোলার এন্ড সেগুলো, আর এখানে যে নন পোলার এন্ড সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। পাশাপাশি এখানে অন্তস্থ প্রোটিনের গঠন দেওয়া রয়েছে, এবং সঙ্গে সঙ্গে কিন্তু এখানে পেরিফেরাল প্রোটিনের গঠনও কিন্তু সেইভাবে দেওয়া নাই। সঙ্গে কিন্তু দ্বিস্তরীয় লিপিড বা শর্করার উপস্থিতি সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে, কোলেস্টেরলের উপস্থিতি এখানে দেওয়া রয়েছে। ফ্লুইড মোজাইক মডেল, যেটা সিঙ্গার নিকলসনের খুব পপুলার প্লাজমা মেমব্রেনের যে মডেল, সেই মডেল কিন্তু এখানে শো করানো আছে। অ্যান ইমপ্রুভড মডেল অফ দ্য স্ট্রাকচার অফ সেল মেমব্রেন ওয়াজ প্রপোজড বাই সিঙ্গল অ্যান্ড নিকলসন। একদম ইম্পর্টেন্ট লাইন, এটির জন্য কোশ্চেন থাকবে। সিঙ্গার নিকলসনের নাম কখনোই ভুলতে হবে না। 1972-তে প্লাজমা মেমব্রেনের ফ্লুইড মোজাইক মডেল সম্পর্কে ধারণা দেন সিঙ্গল নিকলসন, এবং সেই ছবি কিন্তু এখানে উপরে রয়েছে। আরও অন্যান্য অনেক মেমব্রেন মডেল আছে, কিন্তু সেই মেমব্রেন মডেলগুলো অতটা পপুলার না যতটা ফ্লুইড মোজাইক মডেল পপুলার, আর সেই জন্য এনসিইআরটিতে ফ্লুইড মোজাইক মেমব্রেন মডেল অনুযায়ী কিন্তু আলোচনাটি করা আছে। অ্যাকর্ডিং টু দিস, দ্য quasi-fluid nature of the lipid enables lateral movement of proteins within the overall bilayer. এই যে প্রোটিনের এই যে লিপিডের বাইলেয়ারের যে মুভমেন্ট, হ্যাঁ, এই মুভমেন্টগুলো তারা কিন্তু এটা পার্শ্ব চলনে কিন্তু করতে পারে ওভারঅল বাইলেয়ার জুড়ে। মানে এই যে লিপিডের মেমব্রেনটা, সেটা কিন্তু আশেপাশে এইদিক ওদিক কিন্তু মুভমেন্ট করতে পারে, আর সেটা কিন্তু এখানে বলা রয়েছে। দিস অ্যাবিলিটি টু মুভ উইদিন দ্য মেমব্রেন ইজ মেজার্ড অ্যাট ইটস ফ্লুইডিটি। এই যে এটাকে ফ্লিপ ফ্লপ মডেলও বলা হয়, এখানে একটু দেওয়া নাই, ফ্লিপ ফ্লপ মুভমেন্টে এখানে হয় আর কীভাবে হচ্ছে। যে লিপিডের বাইলেয়ার রয়েছে তার মধ্যে যে পোলার এন্ডগুলো রয়েছে তারা কিন্তু নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করতে পারে, আর এই স্থান পরিবর্তন করার জন্য একটি ফ্লুইডিটি
বা একটা তরল মানে তরল রূপে গণ্য করার কিন্তু একটি ব্যাপার এখানে চলে এসছে। The fluid nature of the membrane is also important from the point of view of function like cell growth, formation of intercellular junction, secretion, endocytosis, cell division, etc. এই যে ফ্লুইড যে নেচার, ফ্লুইডিটি যে নেচার রয়েছে মেমব্রেনের ক্ষেত্রে, সেই মেমব্রেনে কী কী ফাংশন এখানে প্লে করছে, সেল গ্রোথের একটা ব্যাপার রয়েছে এখানে, যে কতটা পরিমাণে বৃদ্ধি হয় সেই ব্যাপারটা রয়েছে, ফরমেশন অফ ইন্টারসেলুলার জাংশন, বিভিন্ন ধরনের ইন্টারসেলুলার জাংশন বা আন্তঃকোষীয় সংযোগ পাশাপাশি দুটো সেলের মধ্যে জাংশন তৈরি করতে সাহায্য করছে, সিক্রেশনে হেল্প করছে, মানে বিভিন্ন প্রকার ক্ষরণ প্রক্রিয়ায় হেল্প করছে, এন্ডোসাইটোসিস, আমরা জানি এন্ডোসাইটোসিস, এক্সোসাইটোসিস, সেলের মধ্যে কোনো কিছু প্রবেশ করাকে এন্ডোসাইটোসিস বলা হচ্ছে এবং সেলের বাইরে বের হয়ে যাওয়াকে এক্সোসাইটোসিস বলা হচ্ছে, সেইগুলোতে হেল্প করছে। সেল ডিভিশন বা কোষ পর্দার যে কোষের যে বিভাজন, সেই বিভাজনের ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ এখানে কিন্তু রোল প্লে করছে। নেক্সট বলা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন অফ প্লাজমা মেমব্রেন ইজ দ্য ট্রান্সপোর্ট অফ দ্য মলিকুলস অ্যাক্রস ইট। প্লাজমা মেমব্রেন একটি অন্যতম গুরুত্বপূর্ণ ফাংশন হলো যে বিভিন্ন মলিকিউলকে কিন্তু ট্রান্সপোর্ট করতে হেল্প করে, বাইরে থেকে ভিতরে বা ভিতর থেকে বাইরে ট্রান্সপোর্ট করতে হেল্প করে। দ্য মেমব্রেন ইজ সিলেক্টিভলি পারমিয়েবল টু সাম মলিকিউলস প্রেজেন্ট অন দ্য আইদার সাইড অফ ইট। এই মেমব্রেনটি সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেনের মতো কাজ করে, মানে মেমব্রেন আমরা জানি 4 রকমের হয়, একটি হলো পারমিয়েবল, একটা ইমপারমিয়েবল, একটি সেমি পারমিয়েবল এবং একটি সিলেক্টিভলি পারমিয়েবল। তো সেল মেমব্রেন অবশ্যই একটি সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন, এই লাইনটি নিটের জন্য ইম্পর্টেন্ট, অবশ্যই মার্ক করে রাখবে। তো কি করে যে বাইরে থেকে কোনো মলিকিউলকে ভিতরে বা ভিতর থেকে কোনো মলিকিউলকে বাইরে আসার ক্ষেত্রে কিন্তু এটা সিলেক্টিভ ওয়েতে কাজ করে, মানে পছন্দমাফিক ভেদ্যবদ্ধা, যেগুলো সেলের মধ্যে প্রয়োজন আছে বা নেই সেগুলোকেই যা আসা করতে কিন্তু হেল্প করে, অন্যগুলোকে নয়। Many molecules can move briefly across the membrane without any requirement of energy and this is called passive transport. তাহলে এখানে যদি কোনো মলিকুলের ক্ষেত্রে প্লাজমা মেমব্রেনের থ্রু দিয়ে কোনো রকম কোনো এনার্জি ছাড়াই মুভ করতে পারে তখন তাকে প্যাসিভ ট্রান্সপোর্ট বলা হয়। এই লাইনটিও ইম্পর্টেন্ট, অবশ্যই মার্ক করে রাখবে। নিউট্রাল সলিউটস মে মুভ অ্যাক্রস দ্য মেমব্রেন by the process of simple division by along the concentration gradient that is from higher concentration to lower. মানে ন্যাচারালি কি হয়, নিউট্রাল সলিউট যেগুলো কোনো পজিটিভ নেগেটিভ চার্জের ব্যাপার নাই, সেই ধরনের দ্রবণগুলো কিন্তু খুব সহজেই কিন্তু প্লাজমা মেমব্রেনকে পাস করতে পারে এবং সেটা সাধারণ ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে এবং সেটা কনসেন্ট্রেশন গ্র্যাডিয়েন্ট মানে ঘনত্বের যে পার্থক্য আছে সেই অনুযায়ী হয়, যেখানে বেশি ঘনত্ব আছে সেখান থেকে কম ঘনত্বের দিকে সহজেই চলে যায় এবং এটি সিম্পল ডিভিশনের মধ্যে পড়ে। তাহলে এখানে কোনো এনার্জি রিকোয়ারমেন্ট কিন্তু নেই। ওয়াটার মে অলসো মুভ অ্যাক্রস দ্য মেমব্রেন ফ্রম হায়ার টু লোয়ার কনসেন্ট্রেশন। জলও কিন্তু এইভাবেই কিন্তু যেতে পারে। মুভমেন্ট অফ দ্য ওয়াটার বাই ডিফিউশন ইজ কল্ড অসমোসিস। তাহলে এইভাবে জলের যে মুভমেন্ট হচ্ছে সেটাকে অসমোসিস বা অভিস্রবণ বলা হয়। অ্যাজ দ্য পোলার মলিকুলস ক্যান নট পাস through the non-polar bilayer lipid bilayer they require a carrier protein of the membrane to facilitate the transport across the membrane. যেহেতু দেখো পোলার মলিকিউলস যেগুলো রয়েছে সেগুলো তো কোনো মানে পোলারস মলিকিউল তার সঙ্গে কিন্তু নন পোলার লিপিড বাইলেয়ার রয়েছে এবং তারা কিন্তু কখনোই কিন্তু সব কিছুকে পাস করতে দেবে না, বিশেষ করে জলের দ্রবণীয় যেগুলো বা জলকে কখনোই কিন্তু তার থ্রু দিয়ে পাস করতে দেবে না। আর সেই জন্য কিন্তু তাদের মাঝখানে বিভিন্ন ধরনের প্রোটিনকে রেখেছে তাদের ট্রান্সপোর্টের হেল্পের জন্য। দেখো এখানে বলছি আমরা এর মাঝে গ্যাপে গ্যাপে লিপিড সলিউবল যে কোনো কিছু কিন্তু পাস করতে পারে, কিন্তু ওয়াটার সলিউবল কোনো কিছু পাস করতে পারবে না, কারণ লিপিড বাইলেয়ার কিন্তু মাঝখানে এখানে যে লিপিডের চেনগুলো রয়েছে চেনগুলো কিন্তু পাস করতে দেবে না। আর সেই জন্যই কিন্তু এই প্রোটিনগুলোর খুব গুরুত্বপূর্ণ ফাংশন কিন্তু এখানেই চলে আসে। তো সেই ব্যাপারগুলো এখানে বলা হচ্ছে এ ফিউ আয়ন্স অর মলিকুলস আর ট্রান্সপোর্টেড অ্যাক্রস দ্য মেমব্রেন এগেনস্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট দ্যাট ইজ ফ্রম লোয়ার টু দ্য হায়ার কনসেন্ট্রেশন। কিছু কিছু ব্যাপার রয়েছে, খুব কম সংখ্যক হলেও আয়নগুলো রয়েছে যেখানে তারা কিন্তু লোয়ার কনসেন্ট্রেশন থেকে হায়ার কনসেন্ট্রেশনের দিকে যেতে বেশি পছন্দ করে বা যায়, মানে জেনারেলি বেশি থেকে কমে যাওয়ার কথা কিন্তু এখানে কম থেকে বেশি যাওয়ার ব্যাপার রয়েছে। সাচ এ ট্রান্সপোর্ট অফ is an energy dependent process in which ATP is utilized and called active transport, that is sodium potassium pump. তাহলে এই ধরনের যে ব্যাপার রয়েছে তাকে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বলা হচ্ছে। কোনগুলোকে? যেগুলোর ক্ষেত্রে এটিপির প্রয়োজন আছে সেগুলোকে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বলা হচ্ছে, যেমন সোডিয়াম পটাশিয়াম পাম্পের ক্ষেত্রে বলা হয়েছে। তাহলে কি হলো, সাধারণত বেশি ঘনত্ব থেকে কম ঘনত্ব দিকে যাবে, এটা কিন্তু সাধারণ ব্যাপার, যেটা কিন্তু অসমোসিস বলা হচ্ছে, সিম্পল ডিফিউশনও বলা যেতে পারে, যেখানে কোনো শক্তির প্রয়োজন নেই, আমরা তাকে কিন্তু প্যাসিভ ট্রান্সপোর্টও বলছি।
কিন্তু যেখানে লোয়ার কনসেন্ট্রেশন থেকে হায়ার কনসেন্ট্রেশনের দিকে যাচ্ছে, মানে গ্র্যাডিয়েন্টের উল্টো দিকে যাচ্ছে, সেখানে কিন্তু অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ব্যাপার রয়েছে, যেখানে এটিপি প্রয়োজন হয়, যেমন সোডিয়াম পটাশিয়াম পাম্পের কথা এখানে বলা আছে। আর এখানে যে কথাগুলি আমরা বললাম সেইগুলোই কিন্তু এখানে বাংলা করে দেওয়া আছে। তোমরা অবশ্যই এখানে প্লাস হবে, আমরা অবশ্যই এখানে যখন তোমরা পিডিএফটা ডাউনলোড করবে তখন কিন্তু এটা গোটাটা পেয়ে যাবে। এই হলো প্লাজমা মেমব্রেন সম্পর্কিত এখানে যা বলা আছে এনসিইআরটিতে, সেই নিয়ে আলোচনা হলো। তোমরা যদি এর থেকে ডিটেলসে জানতে চাও তাহলে অবশ্যই এই চ্যানেলের মধ্যে একটু প্লেলিস্ট ফলো করো। সেলের যে প্লেলিস্ট রয়েছে সেখানে কিন্তু প্লাজমা মেমব্রেনের উপর ভিডিও আলাদা করে বানানো রয়েছে। সেই ভিডিও দেখলে তোমরা কিন্তু আরও অনেক এক্সট্রা ইনফরমেশন কিন্তু সেখান থেকে পেয়ে যাবে। এরপর হচ্ছে সেল ওয়াল। প্ল্যান্টের ক্ষেত্রে আমরা জানি সেল ওয়াল থাকে, অ্যানিমেলের ক্ষেত্রে থাকে না। এখানে কি বলা আছে এনসিইআরটিতে সেগুলো আমরা ভালো করে দেখব। As you may recall, a non-living rigid structure called the cell wall forms the outer covering for the plasma membrane of fungi and plants. তুমি নিশ্চয়ই মনে করতে পারছো যে নন লিভিং একটা রিজিড স্ট্রাকচার, মানে মৃত একটা শক্ত স্ট্রাকচার ফাঙ্গাস এবং প্ল্যান্টসের ক্ষেত্রে তার বাইরের দিকে প্লাজমা মেমব্রেনের বাইরের দিকে তৈরি হয়। Cell wall not only gives shape to the cell and protects the cell from the mechanical damage and infection, মানে সেল ওয়াল যে শুধুমাত্র সেলের শেপ বা আকার আকৃতি নিয়ে আসে এমন বা প্রোটেক্ট করে এমন নয়, সঙ্গে সঙ্গে কিছু মেকানিক্যাল ড্যামেজ থেকে তাকে রক্ষা করা এবং ইনফেকশনের হাত থেকে রক্ষা করা, এই ব্যাপারগুলোও কিন্তু সেল ওয়াল করে। ইট অলসো হেল্প ইন সেল টু সেল ইন্টারাকশন অ্যান্ড প্রোভাইডস ব্যারিয়ার টু দ্য আনডিজারেবল ম্যাক্রোমলিকিউলস। এটা আরও সাহায্য করে কি, যে সেল টু সেল ট্রান্সপোর্ট বা সেল টু সেল ইন্টারাকশান, একটা সেলের সঙ্গে পাশাপাশি সেলের যে ইন্টারাকশান খুব দরকার হয়ে পড়ে, কারণ টিস্যু বলতে আমরা যা বুঝি অনেকগুলি সেল কিন্তু পাশাপাশি থাকে, আর সেই সেলগুলো পাশাপাশি সংযোগ রক্ষা করি কিন্তু একটি পার্টিকুলার ফাংশন প্লে করে, তখন আমরা টিস্যু বলি। তাহলে পাশাপাশি সেলের মধ্যে সংযোগ রক্ষা করা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা এখানে সেল ওয়ালের মারফত হয়। এবং যেগুলো সেল চাইছে না এই রকমের ম্যাক্রোমলিকিউলকে কিন্তু সেলের ভিতরে প্রবেশ থেকে কিন্তু আটকে দেয়, এটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ কাজ হিসেবে করে। Algae have cell wall made of cellulose, galactans, mannans and minerals like calcium carbonate, while the other plants consist of cellulose, hemicellulose, pectins and proteins. তাহলে অ্যালগি সেল ওয়ালে কী কী রয়েছে, ইম্পর্টেন্ট লাইন এখানে রয়েছে, এখান থেকে একটা ইম্পর্টেন্ট লাইন রয়েছে। অ্যালগি সেল ওয়ালে কী রয়েছে, সেলুলোজ রয়েছে, গ্যালাক্টান্স রয়েছে, ম্যানান্স রয়েছে, মিনারেলস রয়েছে যেমন ক্যালসিয়াম কার্বনেট। কিন্তু অন্যান্য প্ল্যান্টের ক্ষেত্রে কী রয়েছে, সেলুলোজ রয়েছে, হেমিসেলুলোজ রয়েছে, পেকটিন রয়েছে আর বিভিন্ন ধরনের প্রোটিনস রয়েছে। তাহলে এখান থেকে এই লাইনগুলো অবশ্যই দেখে রাখবে। দ্য সেল ওয়াল অফ এ ইয়াং প্লান্ট সেল, প্রাইমারি সেল ওয়াল ক্যাপেবল অফ গ্রোথ হুইচ গ্র্যাজুয়ালি dismisses as the cell matures, and secondary wall formed on the inner towards membrane side of the cell. খুব ভালো করে এই লাইনগুলো একটু দেখে রাখবে। দেখো সেল ওয়াল প্রথম যখন ইয়াং স্টেজে রয়েছে, মানে যখন গ্রোয়িং স্টেজে রয়েছে, তখন তার ক্ষেত্রে কিন্তু প্রাইমারি সেল ওয়াল রয়েছে যারা কিন্তু গ্রোথের ক্ষেত্রে একটি হেল্প করে বা গ্রোথ হয়। কিন্তু যখন আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে, সেলটা যখন ম্যাচিওর করতে থাকে, তখন কিন্তু সেকেন্ডারি ওয়াল ফর্ম করতে থাকে। এবং কোন সাইডে হয় এটা ইম্পর্টেন্ট জায়গা, সেটা হলো সেকেন্ডারি ওয়াল সবসময় কিন্তু ইনার সাইড অফ দ্য সেল, মানে টুয়ার্ডস দ্য মেমব্রেনের দিকে কিন্তু হয় সেকেন্ডারি সেল ওয়ালের গঠন। এরপর রয়েছে দ্য মিডল ল্যামেলা ইজ এ লেয়ার মেনলি ক্যালসিয়াম পেক্টেড। আবারও ইম্পর্টেন্ট লাইন, ক্যালসিয়াম পেক্টেডের কথা, যদিও ম্যাগনেসিয়াম পেক্টেড থাকে কিন্তু এখানে এনসিইআরটিতে ম্যাগনেসিয়াম পেক্টেডের কথা উল্লেখ করা নাই, শুধু ক্যালসিয়াম পেক্টেডের কথা উল্লেখ করা আছে। সেই জন্য একটি ইম্পর্টেন্ট লাইন এখানে রয়েছে, মিডল ল্যামেলা কী দিয়ে তৈরি হয়। তাহলে মিডল ল্যামেলা ইজ লেয়ার অফ মেনলি অফ ক্যালসিয়াম পেক্টেড হুইচ হোল্ডস অর গ্লুজ দ্য ডিফারেন্ট নেভারিং সেলস টুগেদার। তাহলে ক্যালসিয়াম পেক্টেড যেটা ডিফারেন্ট সেল, পাশাপাশি যে সেলগুলো রয়েছে তাদের মধ্যে একটা সংযোগ রক্ষা করা বা ধরে রাখতে সাহায্য করে। দ্য সেল ওয়াল অ্যান্ড মিডল ল্যামেলা মে বি ট্রান্সভার্সড বাই দ্য প্লাজমোডেসমাটা হুইচ কানেক্টস দ্য সাইটোপ্লাজম অফ নেবারিং সেলস। তাহলে সেল ওয়াল এবং মিডল ল্যামেলা থ্রু দিয়ে কিন্তু একটা ট্রান্সভার্সলি রয়েছে প্লাজমোডেসমাটা, যেটা আমরা আগেও ছবিতে দেখেছি, যেটা কিন্তু পাশাপাশি সেলের সাইটোপ্লাজমের মধ্যে সংযোগ রক্ষা করতে সাহায্য করে। আমরা উপর দিকে গিয়ে ছবিতে আমরা সেই ব্যাপারটিকে দেখে নেব, যেখানে আমরা কিন্তু প্ল্যান্ট সেলের ছবি দেখেছি। এখানে প্লাজমোডেসমাটার জায়গা দেওয়া রয়েছে এবং এখানে কিন্তু এই প্লাজমোডেসমাটার কথাই কিন্তু বলা হচ্ছে প্লাজমা মেমব্রেন এবং
যে মিডিল ল্যামেলা রয়েছে, সেল ওয়াল মিডিল ল্যামেলা, তাদের মাঝখানে কিন্তু গ্যাপ রয়েছে এবং সেই গ্যাপকে কিন্তু আমরা প্লাজমোডেসমাটা বলছি, যেটা কিন্তু আশেপাশে সেলের মধ্যে সংযোগ স্থাপন করতে সাহায্য করছে এবং সেই লাইনগুলো কিন্তু এখানে বলা রয়েছে। তো এই মোটামুটি বিষয়বস্তু ছিল সেল ওয়ালের ক্ষেত্রে। তোমরা আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, নোটিফিকেশান বেলে ক্লিক করে অল লেখাতে ক্লিক করে রাখবে, তাহলে পরবর্তী তোমরা যখনই ভিডিও আপলোড হবে, প্রায় ডেলি বেসিসে ভিডিও আপলোড হয়, আমার একটু কাজের যা গ্যাপ থাকে সেই 2-1 দিন হয়তো মাঝে মাঝে গ্যাপ চলে যায়, বা কিন্তু রেগুলার বেসিসে ভিডিও আপলোড হয়। তোমরা অবশ্যই এটা করতে পারো, আর অনলাইনে ক্লাসের জন্য মেম্বারশিপ নিতে পারো, আরও অন্যান্য নোটস ফোর্সের জন্য কিন্তু মেম্বারশিপ নিতে পারো। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে।